শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। রাজনীতিতে ষড়যন্ত্র শব্দটি বেশ পরিচিতই বলা যায়। বিভিন্ন সময়ে এই ষড়যন্ত্র নিয়ে কথাবার্তা হয়েছে। সাম্প্রতিক সময়েও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মহল থেকে ষড়যন্ত্রের কথা আবারও বলা হচ্ছে। খাগড়াছড়িতে যে ঘটনা ঘটেছে সেটিকে ষড়যন্ত্রের ইন্ধন বলা হচ্ছে। দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্রের আভাস রয়েছে, এটি স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন। রাজনৈতিক দলগুলো ভোট বানচালের ষড়যন্ত্র দেখছেন, এই কথাও বলা হচ্ছে। বিভিন্নমুখী এবং দুর্গাপূজা চলছে, সেটি নিয়েও ষড়যন্ত্র হচ্ছে বা চলবে, সেটিও আশঙ্কা করছেন কেউ কেউ। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি ষড়যন্ত্র, চক্রান্ত এবং বাস্তবতা। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু, এবং আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক জনাব মোস্তফা কামাল। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন মেজর অবসরপ্রাপ্ত আশরাফুজ্জামান, রাজনৈতিক ও আন্তর্জাতিক বিশ্লেষক। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো দেখে আসব। কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ, রাজনীতিতে ফেরার সুযোগ নেই, বিএনপি নেতাদের হুঁশিয়ারি। ট্রাইব্যুনালে দলটির বিচারের পদক্ষেপ নেওয়া হয়েছে বললেন আইন উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার কঠিন সময় পার করছে জানালেন ধর্ম উপদেষ্টা। শাপলা চত্বরে গণহত্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল, মন্তব্য শিক্ষা উপদেষ্টার। কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি তারেক রহমানের আহ্বান। বিজয়া দশমীতে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা। শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে উৎসবের আমেজ, ষোড়শ উপাচারে পূজা অর্চনা ভক্ত অনুরাগীদের। কাল বিজয়ী দশমী, মণ্ডপে মণ্ডপে বিষাদের সুর। বিসিবি নির্বাচন নিয়ে তুল কালাম, ক্রিকেটের জন্য কালো অধ্যায়, মনোনয়নপত্র প্রত্যাহারের পর বললেন তামিম ইকবাল। সরে দাঁড়ালো আরও 16 ক্লাব। এবং অবরোধ কর্মসূচি প্রত্যাহার করায় স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ির জনজীবন। 144 ধারা বহাল থাকলেও চলছে দূরপাল্লার বাস, খুলেছে দোকানপাট। দর্শক, আমরা শিরোনাম শুনছিলাম, এবারে মূল আলোচনায় যাব। প্রথমেই শামসুজ্জামান দুদু, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় শুরুতেই বলছিলাম, নির্বাচন নিয়ে সামগ্রিকভাবে রাজনীতিতে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছে বিভিন্ন রাজনীতি, এনসিপিও বলছে, কিন্তু জামায়াত ইসলামী ষড়যন্ত্রের কথা বলছে না, বরং তারা মাঠেও আছে। যেই আলোচনার ইস্যু টেবিলে আছে সেটি নিয়ে তারা মাঠেও আছে। সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য শুনবো। আপনি সরকারের কথা তো বললেন না। সরকারও বলছে, সরকারের ভিতরে কেউ কেউ বলছে দেশি বিদেশি চক্রান্ত ষড়যন্ত্র নির্বাচন বন্ধ করতে পারবে না। অর্থাৎ আপনি জামাত ইসলামের কথা যেটা বললেন যে তারা ষড়যন্ত্রের কথা বলছে না, কিন্তু তারা নির্বাচনের মানে যে ষড়যন্ত্রের প্রেক্ষিতে নির্বাচনটা বন্ধ হবে, সেই বন্ধ মানে অনুষ্ঠিত হবে না বা হতে দেওয়া হবে না, মানে বাধাগ্রস্ত করার একটা আশঙ্কা বা বাধাগ্রস্ত করার যে আশঙ্কা, সে তো পিয়ার বা অন্যান্য প্রসঙ্গ নিয়ে এসে নির্বাচনে যাব না এই ধরনের একটা আকার ইঙ্গিত দিয়েছে। ওরা কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন চাচ্ছে, পরে বলেছে আমরা তো নির্বাচনের বিরোধী না। তারও আগে বলেছে যে আমরা একবার হলো পিয়ার হওয়া উচিত। সুরটা একটু কঠিন। সেহেতু জামাতের প্রসঙ্গে মানে স্থির তাদেরই কোনো সিদ্ধান্ত নাই আমার কাছে মনে হয়েছে। নির্বাচন তো তারা অলরেডি নেমে পড়ছে। মানে এরকম, এটাকে কি প্রতারণা শব্দ বললে কষ্ট পাবে তারা, কি শব্দ বললে তারা খুশি হবে জানি না। একমাত্র দল যে প্রতিটি প্রার্থী, আমি যেটা শুনেছি 298টা জায়গায় তারা প্রার্থী ঘোষণা করে দিয়েছে। নির্বাচনে অংশগ্রহণের সর্বোচ্চ ব্যাপারটা হচ্ছে প্রার্থী বাছাই এবং মনোনীত এবং ঘোষণা করা। তারপরে স্টেজটা হচ্ছে প্রচার প্রপাগান্ডা। ঘোষণা এবং প্রচার প্রপাগান্ডাটা বিভিন্ন, আপনি এলাকায় যাবেন, ইউনিয়ন, গ্রাম,
শহর বন্দর, সেখানে ছবি সহ পোস্টার, লিফলেট, ব্যানার এগুলো আছে। তো ওই যে ষড়যন্ত্র প্রসঙ্গে যেটা বললেন, তারা তো নেমেই পড়েছে, এখানে তার ষড়যন্ত্রের ব্যাপার নেই। আপনারা নামেননি? না না, কিন্তু তারা বলছে যে এগুলো না হলে কর্মসূচি তারা পালন করেছে, যে নির্বাচন তারা হতে দিবে না, এরকম শক্ত কথাও আছে। আবার নির্বাচন হয়েছে। জামাতে ইসলামে অদ্ভুত একটা, মানে উপরেরটাও খাচ্ছে, নিচেরটাও খাচ্ছে, আবার অস্বীকারও করছে। আমরা নির্বাচনটাকে 16 বছর ধরে বলে আসছি একটা ভালো নির্বাচনের কথা। 16 বছর শেখ হাসিনাকে আমরা প্রেশার করছি, ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি নানানভাবে তাকে, যে একটা ভালো নির্বাচন না হলে সংকট বাড়বে। এই কথাটা যতবার আমরা বলেছি, সভা সমাবেশ আমাদের ভেঙে দেওয়া হয়েছে, জেলখানায় নেওয়া হয়েছে, গুম করা হয়েছে বেগম জিয়াকে মিথ্যা মামলায়, এবং লজ্জাজনকভাবে, মানে লজ্জাজনক বলছে হচ্ছে এতিমের টাকা খায়। মানে একজন সাবেক প্রধানমন্ত্রী বলছে মরে মরে শুনি, কিন্তু মরে না কেন? এরকম পরিস্থিতিতেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু তার অবস্থান থেকে তিনি সরেননি, তিনি অনড় থেকেছেন এবং সরকারে তৎকালীন ফ্যাসিস্ট স্বৈরতান্ত্রিক যেভাবে ব্যাখ্যা করি না করেছে, এবং তার এক সময় বিদায় নিতে বাধ্য হচ্ছে। এই দেশের ছাত্র, তরুণ, কিশোর, শিশু, যেটা 24-এর যে গণঅভ্যুত্থান, জুলাই আগস্টের, এটা আসলে ঐতিহাসিক। মানে কোনো আন্দোলনের শিশুরা মারা গেছে এই সংখ্যায়, এটা এর আগে বাংলাদেশের কোনো গণঅভ্যুত্থান বা কোনো আন্দোলনে দেখা যায়নি। একটা ঐতিহাসিক, বোধহয় মোস্তফা বলবেন, যে ঐতিহাসিক একটা ছবি আছে 69-এর গণঅভ্যুত্থানের আগে, ছোট্ট একটা শিশু, ওই যে মানে গায়ে শার্ট নাই, একটা হাফ প্যান্ট পরা, এই যে সে চিৎকার করে একটা স্লোগানের ভঙ্গিতে দাঁড়াইছে। এটা 69-এর গণঅভ্যুত্থানে। তো আমি যতদূর জানি 90-এও হয়তো রাস্তার ছেলেরাও মিছিল করছে, কিন্তু সংখ্যাটা ওই রকম না যেন শহীদের। এবার যেটা হয়েছে, কেন পুরো জাতি, গোষ্ঠী, ধর্ম, মানে সব কিছু, সংস্কৃতি, যত রকম আমাদের মানে ক্ষুদ্র ক্ষুদ্র জাতি গোষ্ঠী, এমন কোনো জায়গা নেই যেখানে মানুষ সপরিবারে নেমে আসে নাই, এবং এর মধ্যে অনেকে মারাও গেছে, শহীদ হয়েছে। তো এইটা মূল জিনিসটাই ছিল নির্বাচন। সেই নির্বাচন আমার কাছে একটু আগে বলছিলাম মোস্তফার কাছে সঙ্গে আলোচনা, যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিঃসন্দেহে দেশের জন্য আমাদের একটা অ্যাসেট, দেশে বিদেশে তার সুনাম অনেক। আমি একটা কি জিনিস খেয়াল করলাম, মাঝে মাঝেই তিনি অন্যান্য প্রসঙ্গে আসলো, যেমন নির্বাচন হবে এরকম, সেটা ঐতিহাসিক একটা নির্বাচন, বা আরেকটা কি যেন শব্দ, মহোৎসব, ভোটের মহোৎসব, এই ধরনের আশ্বস্ত করছেন এবং প্রতিশ্রুতিবদ্ধ আমি। হ্যাঁ, কিন্তু তারপরেও ওই টেবিলে চা খেতে যেমন হঠাৎ করে হয়তো আপনার বন্ধু বা সহকর্মী জিজ্ঞেস করে বসবে, আদতে ভাই কি নির্বাচন কি হচ্ছে? মানে সরকার প্রধান হিসাবে তাকে আমরা ভালো বলছি, তাকে আমরা গ্রহণযোগ্য বলছি, সবকিছু বলছি, কিন্তু এই প্রশ্নটা থেকে যাচ্ছে। কেন থেকে যাচ্ছে? ওটার মধ্যে যেন এক ধরনের ওই ষড়যন্ত্র গন্ধর একটা ছিটানি আচ্ছা আছে। সেটি এই জন্যে যে পার্শ্ববর্তী একটি দেশ, এটা আমার নিজের ব্যক্তিগত প্রসঙ্গ, পার্শ্ববর্তী একটা দেশ, এত বড় একটা দেশ, সে গণতন্ত্রের ধ্বজাধারী, এরকম একটা গণহত্যাকারী ফ্যাসিস্ট লুটেরাকে আপনি দেখেন না, আমাদের গ্রামের দেশে একটা মুরগি চুরি করলো তার ঠ্যাঙায় গাছের সঙ্গে বেঁধে রাখে, এদেশের কালচার, যে তুই চুরি করলি কেন? তো ও এত বড় চোর, তাকে বিশেষ আদর দিয়ে, এখন তো জামাই আদর বলা যাচ্ছে না কারণ সে তো মহিলা, জামাই আদর এই শব্দ না, তাকে যেভাবে রাখা হয়েছে, গণতন্ত্র এবং স্বাধীনতা, শিষ্টাচার সবকিছুকে উপেক্ষা করছে ওই দেশের মধ্যে। এবং যার কাছে আমি বন্ধুত্ব আচার করছি, সে নিজেই উদ্যোগকে শত্রু হওয়ার জন্য চেষ্টা করছে। আমার এক বছর আমি তাদেরকে এই কারণে ইন্ডিয়াকে ধন্যবাদ দিই, তাদের অসহযোগিতার পরও, তাদের ছাড়াই বাংলাদেশ যে একা এক বছরে যে চলার যে গতি দেখিয়েছে, দাঁড়ানোর যে গতি দেখিয়েছে, সাহসের যে গতি দেখিয়েছে, এটা আমার কাছে মনে হয়
তারা এই রকম অসহযোগ না করলে এটা প্রমাণ হতো না, বা আমরা ওইভাবে যে পারবো সত্যি হবে, সমস্ত বোতল সিল করে দিছে। আমাদের দেশের মানুষ, ওই দেশের কালচার একই। তারপরও আমার কাছে মনে হয়েছে যে সুখে দুঃখে অনেক আত্মীয় স্বজনের বাসায় যাচ্ছে, শিক্ষায় যাচ্ছে, তার সংস্কৃতিতে যাওয়া আসা করছে, ওই স্বাস্থ্যর প্রশ্নে যাওয়া আসা করছে। নিজের পক্ষে কিছু পয়সা জোগাড় করতে পারলে দার্জিলিংয়ে গিয়ে এসে আমাদের দেশের লোকেরা একটু ঘুরে আসে, সব বন্ধ করে দিছে। দেওয়ার পরেও কিন্তু আমাদের মানুষ ক্ষুব্ধ হয়েছে, হতাশ হয়েছে, তারপরেও সে কিন্তু আপন। এখন ইদানিং একটা বড় সেকশন আমি শুনি মানুষকে, আমি জানি না আপনারা এটা একমত কিনা, এই ট্রেনটা অনেকটা চীনে গিয়ে চিকিৎসা নিচ্ছে, পড়াশোনার জন্য যাচ্ছে, এমনকি ঘুরতেও যাচ্ছে। এত কিন্তু চীনমুখী ছিল না আমাদের দেশের লোকজন, এখন যেটা হচ্ছে। তো ষড়যন্ত্র আমি বলবো কি বলবো না জানি না, তবে এতটুকু বলবো কিছু কিছু পরিস্থিতিগত, যেমন আজকে দিনটা চলে গেল, রাতটা চলো, কালকে আছে বিসর্জন, কিন্তু এই পূজা নিয়েও মানুষ খুব মানে হিন্দু ধর্ম না, মুসলমানরা খুব স্বস্তিতে ছিল না কখন কোন জায়গায় বিপদ ঘটায়। সেই বিপদটা কিন্তু তাদের ঘাড়ে নিয়ে চিন্তা ছিল যে বিভিন্ন এজেন্সি আছে, বিভিন্ন গোষ্ঠী আছে, তারা এটা করে বসে কিনা। তো এখন আজকে রাত পর্যন্ত বলা যায় এখনো পর্যন্ত ওই রকম উদ্বিগ্ন হওয়ার কোনো সংবাদ আসে, সে তো ষড়যন্ত্র খুব কাজে আসছে না। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। শুনে আসি মেজর আশরাফুজ্জামান রয়েছেন আমাদের সাথে। মেজর আশরাফুজ্জামান, বেশ কিছু প্রসঙ্গ এসেছে। সূচনাতে আমি বলছিলাম ষড়যন্ত্রের বিষয়টি, যেটি রাজনৈতিক নেতৃবৃন্দ বলছে, এটি কি কেবলই ষড়যন্ত্রের তত্ত্ব যেটি বলি সেরকম কিছু কিনা, বা সরকারও বলছে, দুদুভাই যেটি বলছিলেন যে সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে, কিন্তু বাস্তবতা কি আপনার কাছে কি মনে হয়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সহ আলোচকদেরকে শুভেচ্ছা, আপনাকে ধন্যবাদ আমাকে স্মরণ করার জন্য, আর দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা। আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনার কাছে যে আপনি এরকম ওজনদার মানুষদের সামনে আমার বসার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনার প্রশ্নের উত্তরটা প্রাসঙ্গিক, অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্নটা। আমি তার আগে দুই একটা ছোট্ট তথ্য আমি দিচ্ছি। সেটা হচ্ছে জনাব শামসুজ্জামান দুদুকে আমি ধন্যবাদ জানাই, কারণ সেদিন ওনার একটা কথা শুনলাম জিটিভিতে হিল ট্র্যাক্সের উপরে, এবং ওনার আলোচনাটা আমার খুব পছন্দ হয়েছে। এবং এই বিষয়ে উনি যে ওয়াকিবহাল, সেটা আমাদের জন্য ভালো, কারণ আমাদের এখানে দেখা যায় যে দেশের জটিল পরিস্থিতিগুলো নিয়ে রাজনীতিবিদদের মধ্যে একটু চর্চা, কথা বলা বা একটু খোঁজ নেওয়া, এটা একটু কম। তো এটা আমার ভালো লেগেছে, আপনাকে ধন্যবাদ। দ্বিতীয়ত হচ্ছে, ঠিক এই মুহূর্তে এই কিছুক্ষণ আগে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছে যে কাতারকে নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে দেয়া হবে, এবং এই জন্য এটা নির্বাহী আদেশ জারি করেছেন। আর আরেকটা বাজারে যে খবরটা, সেটা হচ্ছে গাজা প্ল্যান উনি একটা চক আউট করেছেন। এখন এটা বাস্তবায়ন কিভাবে হবে সেটা অনিশ্চিত। আর ইরানের উপরে আবার ইসরায়েল এবং আমেরিকার সম্মিলিত আক্রমণ হওয়ার একটা সম্ভাবনা আছে। তো এটা গেল হচ্ছে বিদেশের ব্যাপার। আর দেশে হচ্ছে দেশে 2 লাখ কোটি টাকার জাল নোটে ঢুকেছে বলে আমার দেশের খবর বেরিয়েছে। তো এই সমস্তগুলোর প্রেক্ষাপটে আমাদের দেশীয় যে নির্বাচনের কথাটা, প্রথমত হচ্ছে আমি নির্বাচনের ব্যাপারে, এটা আমার ব্যক্তিগত মতামত, মূল্যায়ন, সেটা হচ্ছে ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত। যে কোনো একটা প্রাকৃতিক দুর্যোগের কারণেও ভোটটা পিছাই যেতে পারে। আবার একটা খেয়াল করে দেখেন যে এই ফেব্রুয়ারি মাসেই আমাদের পবিত্র রমজান মাস শুরু হচ্ছে, এবং খুব বেশি গ্যাপ থাকছে না। প্রধান উপদেষ্টা বলেছেন রমজানের আগেই সেটি, এটি গতকালকেও। জি, রাইট 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 রাইট। এখন আমি রমজানের আগে পরে, কয়েকদিন পরে, বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে না হয়ে যদি জানুয়ারির মাঝামাঝি বা জানুয়ারির শেষ সপ্তাহে হয়, আমি এটা খুব একটা বেশি ক্ষতি দেখি না। আমার কাছে সবচেয়ে বড়
একটা এই উত্তর আমি এখনো খুঁজে পাই নাই, দুদু সাহেব দিতে পারবেন কিনা সেটা ওনার ব্যাপার। সরকারের পতন হয়েছে 5ই আগস্ট। 7 তারিখে বিএনপি বড় একটা সম্মেলন করে দাবি করেছে 3 মাসের মধ্যে নির্বাচন দরকার, যখন কোনো সরকার ছিল না। তো বিএনপির 1979 সাল থেকে আমি বিএনপিকে দেখি। মানে আমি তখন এসএসসি পরীক্ষা দিয়েছি, জিয়া রহমান সাহেব আমাদের এলাকায় গিয়েছিলেন, উনি বক্তৃতা দিয়েছিলেন। তো তারপর থেকে তো মোটামুটি একটু ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন পরিস্থিতিতে একটু দেখি। আমার কাছে কেন যেন বিএনপির যে আদলে মানুষের সাথে পরিচিত, এই 7ই আগস্টের এই সম্মেলনে 3 মাসের মধ্যে নির্বাচন চাওয়াটা আমার কাছে বড়ই বিস্বাদৃশ্য মনে হয়েছে। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে, অনেকে মনে করেন নেপালের এপিসোডটা, তারা তো 6 মাসের মধ্যে তারা নির্বাচন দেওয়ার কথা বলেছে, ওখানে সরকার উৎখাত হয়েছে, কিন্তু ওখানে ওদের প্রধান বিচারপতি পালিয়ে গেছে কিনা, বা অন্যান্য বিচারপতিরা পালিয়ে গিয়েছে কিনা, বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালিয়ে গিয়েছে কিনা, এমনকি মসজিদের ইমাম পালিয়ে গেছে, এরকম পরিস্থিতি হয়নি। 3 নম্বর হচ্ছে, আহ আওয়ামী লীগ চলে যাওয়ার পরে আমি ওটা বলছি না, উল্লেখ করছি না যে বিএনপির সক্ষমতার একটা বড় নিদর্শন, অক্ষমতা নিদর্শন হিসেবে লোকজন বলে যে বেগম জিয়ার বাড়ির পাশে বালুর ট্রাকটা সরাতে পারে নাই। এটা আমি বলছি না, বাট লোকজন কথা বলছে, সেই জন্য আমি এটা উল্লেখ করলাম। তো বিএনপি কাছ থেকে প্রত্যাশা অনেক বেশি, স্বাভাবিকভাবেই, কারণ এটা বড় দল। তো এখন আমি আরেকটা, আমার কাছে একটু বিস্বাদৃশ্য এবং কষ্টের লাগে, যে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে আওয়ামী লীগ 15 বছর 8 মাস সবাইকে পর্যুদস্ত করেছে, আমাদেরকে দাসখত দেওয়া হয়েছে, এবং ভারত বাংলাদেশের সম্পর্কটাকে স্বামী স্ত্রীর সম্পর্কের পর্যায়ের মতো এরকম নিচু পর্যায়ের নিয়ে গেছে। তো তাদের যে বয়ানগুলো আবার বর্তমানে আমি বিএনপির মুখ থেকে শুনতে পাচ্ছি, যেমন মুক্তিযুদ্ধের চেতনা, রাজাকার, তারপরে হচ্ছে মানে জামাত কথা বলতে পারে না। তো এই মেজর আশরাফুজ্জামান, মুক্তিযুদ্ধের চেতনা কি অপরাধ? মুক্তিযুদ্ধের চেতনা বলা কি অপরাধ? অপরাধ না, আমি বলছি কি না, শোনেন, মীর জাফর, আপনি একটা আরবি শব্দ, খুব সুন্দর একটা নাম, এই নামটা আমরা উচ্চারণ করি না, বা এই নাম রাখি না কেন বলেন তো? না, এখন মুক্তিযুদ্ধের চেতনার বিষয়টা কি এরকম হয়ে গেছে? আওয়ামী লীগ বলতে বলতে কি বিষয়টা এরকম হয়ে গেছে আপনার কাছে মনে হয়? জি জি জি, আমার কাছে এত ভালো একটা জিনিস, সেই বিষয়টি বিশ্লেষণ করা যাবে, ভিন্ন প্রসঙ্গে আসেন। জি জি, চেতনাটা স্পষ্ট, আমি ওটাই জানতে চাচ্ছিলাম। মানে যেটাতে তার সুবিধা সেটা হচ্ছে চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা। যেমন মুক্তিযুদ্ধের একটা বড় জিনিস হচ্ছে সমতা, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র, এইগুলো নিয়ে কিন্তু কোনো কথা নেই। কথা হচ্ছে তাদের যে জায়গায় সুবিধা, ওই না, কথা বললেও তো কেউ কেউ বলছে যে বিএনপি ক্ষমতায় যেতে চায়, এখন ভোটের সাথে কি গণতন্ত্রের সম্পর্ক নাই? একটা ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে, রাজনৈতিক সরকারের আসার ক্ষেত্রে তো ভোটই মূল বিষয়। তো সেই জায়গায় যখন বলা হয়, তখন বলা হয় বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে গেছে। আপনিই বললেন 3 মাসের মধ্যে কেন নির্বাচন চায়, তাহলে বিএনপি কোন দিকে যাবে? আমি আপনাকে ধন্যবাদ। আমি আমার একটা উত্তর দেওয়ার সুযোগ হলো। প্রথমত হচ্ছে কি, নির্বাচন তো হতেই হবে এবং হবে। তো 7ই আগস্টের 3 মাসের মধ্যে নির্বাচন চাওয়াটা যৌক্তিক কিনা, আপনি এটা অনেকটা এরকম দুদু ভাই বলবেন। আচ্ছা, আমার মনে হয় সেই প্রসঙ্গটি অবতারণা করা কতটা যৌক্তিক, এখন নির্বাচন চলে আসছে ফেব্রুয়ারিতে, এই মুহূর্তে ওই বিষয়টি মানে উত্থাপন করা কতটা, সেটি একটা বিষয়। জি, আমি একটুখানি একটু কথা বলার সুযোগ দিন, আপনাকে ধন্যবাদ। জি, মনে করেন যে আমরা 3 ভাই আছি, আমার বাবা মৃত্যুশয্যায়, তখন আমি বলছি যে এখন বাবা বলেন যে কে কোন অংশটুকু পাবে, আপনি আমাকে এই অংশটুকু দিতে চেয়েছিলেন। এটা আমার কাছে অনেকটা এরকমই মনে হচ্ছে। জি, 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 কিন্তু এটা অনেক আগের কথা। জি জি জি, বিএনপির না, এটা কেন আমি বলছি, যে আপনি দেখেন, আপনি যদি, আমি যতটুকু সমাজের একজন মানুষ হিসাবে, আমি একজন ভোটার, এবং আমি একটু চেষ্টা করি যে
বিভিন্ন পরিস্থিতিটা একটু জানার জন্য, জি। বিভিন্ন পর্যায়ের লোকের সাথে ইন্টারাকশন করে। আম, আমার কাছে কষ্ট লাগছে যে এই সমস্ত বালখিল্য কথার কারণে বিএনপির অনেক ক্ষতি হয়েছে, এবং বিএনপির লোকজন এখন বর্তমানে যেটা আছে, এই যে আপনার বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনগুলো হলো, ডাকসু নির্বাচন, তারপরে জাকসু নির্বাচন, সামনে আরো দুটো আছে, আবার বোধহয় গণবিশ্ববিদ্যালয় হয়ে গেছে একটা নির্বাচন। তো এখন এইগুলোতে জনপ্রিয়তা থেকে আহ, এই পর্যায়ে আসছে যে সাধারণত একটা দল ক্ষমতায় যাওয়ার পরে বিভিন্ন চ্যালেঞ্জ ঠিক মতো মোকাবেলা করা না করতে পারার কারণে তাদের জনপ্রিয়তা হ্রাস পায়। জি। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু ক্ষমতায় যাওয়ার আগেই জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে, এই জিনিসটাই বোধহয় অসংখ্য আমার ধন্যবাদ, কাছে খুবই খুব গুরুত্বপূর্ণ চমৎকার প্রসঙ্গ লাগে। অবতারণা করেছেন। আমার কাছে অবশ্যই চমৎকার লাগে। শামসুজ্জামান দুদু জি। সে বিষয়ে উত্তর দেবেন, জনাব শামসুজ্জামান দুদু সে বিষয়ে বলবেন। আমাকে একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর এসে আমরা এই আলোচনা করব। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জনাব মোস্তফা কামাল। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম এই যে ষড়যন্ত্র, চক্রান্ত, এগুলো আসলে নিছক কথার কথা নাকি বাস্তবতাও আছে এর মধ্যে? অবশ্যই বাস্তবতা কিছু তো অবশ্যই আছে, নইলে এত জায়গা থেকে এই শব্দগুলো এত উচ্চারণ হবে কি করে? সরকারের পক্ষ থেকে, সরকারের বিভিন্ন পর্যায় থেকে কিন্তু ষড়যন্ত্র শব্দটা খুব উচ্চারিত হচ্ছে গত কয়েকদিন ধরে। তো আবার এটা তো রাজনৈতিক সরকার নয় যে একটা আওয়াজ দিয়ে নমুনা দেখলাম, তা তো নয়। যিনি এই নির্বাচনের প্রশ্নে যিনি অন্যতম আলোচিত প্রধান নির্বাচন কমিশনার, তিনি বলেছেন গত পরশু যে বড় ডিফিকাল্ট পজিশনে সময়ের তিনি মধ্যে আছেন। দিয়ে যাচ্ছে। এও বলেছেন যে বাইরের থেকে অনেকেই বুঝবে না কত কঠিন সময় তারা পার করছেন। সর্বশেষ প্রধান উপদেষ্টার যেই বক্তব্য নিয়ে আলোচনা আজকে দুদিন, ওখানেও কিন্তু ষড়যন্ত্র শব্দটা, চক্রান্ত শব্দটা কয়েকবার আছে। আবার আমরা যখন রিজভী সাহেব নিজেও আজকে প্রতিক্রিয়া দিয়েছেন। বিএনপির দিক থেকে আছে, বলা হচ্ছে ষড়যন্ত্র শব্দটা। আমরা ছাত্র জীবনে আমাদেরকে ষড়যন্ত্র পড়ানো হতো এইভাবে যে 6 যন্ত্রের সমাহার, বেশ বাক্য সহ এইভাবে পড়ানো হতো। অর্থাৎ 6টা যন্ত্র একত্রিত করলে সেটা ষড়যন্ত্র হয়। তো হয়তো আমরা গুনে গুনে 6টা যন্ত্র বের করতে পারবো না, যন্ত্রপাতিগুলো দেখব না, কিন্তু বিভিন্ন কাজকর্মে কিন্তু আমরা ষড়যন্ত্রের কিছু নমুনা দেখছি। আবার ষড়যন্ত্র নিয়েও কিন্তু এখানে দুই নেগেটিভ আছে। যারা ষড়যন্ত্র করার তারা করছে, আমাদের দৃষ্টিতে হয়তো সেটা ষড়যন্ত্র, কিন্তু তাদের কাছে ওটা কিন্তু রাজনীতি। অর্থাৎ আওয়ামী লীগের কথা যদি আপনি ধরেন, তাদের আশ্রয়ের জায়গা আছে, প্রশ্রয়ের জায়গা আছে, প্রতিষ্ঠিত জায়গা, ঐতিহাসিক জায়গা, ভারত একদম গায়ে লাগানো। ওখান থেকে তারা কিছু ক্রিয়াকর্ম করবে, বাংলাদেশে ঘটাবে, প্রয়োজনে সুদূর যুক্তরাষ্ট্র ঘটাবে, ঘটানোর পর বলবে ঘটিয়ে যাও, চালিয়ে যাও। তাদের কাছে কিন্তু এটা রাজনীতি। আপনার বোধহয় খেয়াল করেছেন আপনি, যে ছেলেটা ডিম ছুঁড়ে মেরেছে, হ্যাঁ, তাকে কিন্তু পুরস্কৃত। থ্যাঙ্কস দেয়া হয়েছে, যেহেতু সে রাজনৈতিকভাবে অনেক সাহসের পরিচয় দিয়েছে। সরাসরি ফোন করেছে তার। হ্যাঁ, তাহলে বুঝে নেবার তার কাছে কিন্তু এটা রাজনীতি। আর মেজর আশরাফ ভাই যেটা বললেন নির্বাচন প্রশ্নে, জবাব দুদুভাই দেবেন, অবশ্যই একজন রাজনীতিবিদ, ছাত্র রাজনীতি থেকে উঠে আসা মানুষ। তো গণমাধ্যমের জায়গা থেকে আমরা কি দেখছি? আমরা বরং বিএনপি যদি ওই দিন, অর্থাৎ যে সমাবেশ থেকে বিএনপি নির্বাচন দাবি করেছে, বরং বিএনপি যদি ওই দিন বলতো যে গত 15-16 বছর তো নির্বাচন হয় নাই, অথবা দিনের ভোট রাতে হয়েছে, অথবা বিনা ভোটে এমপি হয়েছে, এখন আর ভোটটোর দরকার নাই, আমাদেরকে বিনা ভোটেই করে দেন, তাহলে আমরা অবাক হতাম যে না, বিএনপি কিন্তু নির্বাচনমুখী দল। আর নির্বাচনমুখী একটি রাজনৈতিক দল সবার আগে নির্বাচন চাইবে, এটাই স্বাভাবিক। আবার নির্বাচনের যেই একটা আকাঙ্ক্ষা আছে বাংলাদেশে, হয়তো যারা পতিত হয়েছেন, বিদায় নিয়েছেন, তারা বোঝেননি বলেই এত বড় একটি দল এরকম পরিণতি হবে কেন, ওইটুকু বুঝেননি বলেই তাদের পালাতে হয়েছে। বরং মেজর আশরাফ ভাইকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, যিনি সেনাপ্রধান, তিনি প্রথম দিনে কিন্তু উপলব্ধি করেছেন যে নির্বাচন বিষয়টা অত্যন্ত প্রাসঙ্গিক, এবং তিনি বলেছেন যেটা 18 মাসের মধ্যে একটা নির্বাচনের যাবতীয় সহযোগিতা তিনি করবেন। অর্থাৎ মাঠের বাস্তবতা তিনি উপলব্ধি করেছেন। এখন আমরা কেউ কেউ বলতে চাচ্ছে যে নেপালে এত দ্রুত হয়ে গেল, আমাদের এখানে হচ্ছে না কেন? অবশ্যই আমাদের এখানে সিলেবাসটা একটু মোটা। এখানে আয়নাঘরের বিষয় আছে, গুমের বিষয় আছে, খুনের বিষয় আছে, সেই কারণে বিচার অত্যন্ত প্রাসঙ্গিক।
সংস্কারও প্রাসঙ্গিক, আর নির্বাচনের সাথে অন্যগুলোকে না মেলানোই ভালো। আর যেটা বলা হচ্ছে এখন যে ফেব্রুয়ারিতে হবে কিনা, আসলে ফেব্রুয়ারি কেন, মার্চ এপ্রিল মে জুনে হলেও বোধহয় সম্ভবত বিভিন্ন নমুনা দৃষ্টি আমি বলতে পারি বিএনপি সম্ভবত আপত্তি করতো না, কারণ নিশ্চয়ই সরকার 15 বছর 7 মাস ক্ষমতায় থাকবে না। কিন্তু একটা অবিশ্বাস জন্মেছে নানান কথাবার্তায়। সর্বশেষ দেখেন প্রধান উপদেষ্টার বক্তব্য কিন্তু বেরিয়ে এসেছে, জনগণ বলছে আরো 5 বছর থাকেন, আরো 10 বছর থাকেন, লাগলে 50 বছরও থাকেন। এটা কিন্তু একটা উপমা হিসাবে হয়তো বা বলেছেন, কিন্তু বিএনপির মতো বড় রাজনৈতিক দল তাদের কিন্তু এর থেকে ভয় পাওয়ার মতো বিষয় আছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার বয়স এখন চলছে 86 সম্ভবত, তো আরও 50 বছর যদি উনি থাকেন 136 বছর হবে ওনার, অর্থাৎ যেটা আমাদের আলেমরা যেটাকে বলেন হায়াতে তৈয়বা, তিনি কিন্তু বিখ্যাত হয়ে যাবেন যে এত বছর বয়সী আমাদের একজন সরকার প্রধান আছেন বা ওনার সরকার থাকবে। আসলে নির্বাচন তারাও দিতে চাচ্ছেন, কিন্তু যখন এই ধরনের কথা উচ্চারণ হয় রাজনৈতিক দলগুলো কিন্তু ভয় পায়, বিশেষ করে বিএনপির মতো দল, যে অন্য কোনো কারবার আছে কিনা। আবার তাদের যে একসময়ের দীর্ঘদিনের মিত্র জামাতের ভূমিকাটাও তাদেরকে ভয় পাওয়ায়। একদিকে জামাত নির্বাচনের বিষয়ে কিছুটা অনাগ্রহ প্রকাশ করছে, আবার এতই আগ্রহী যে সবার আগে তারা প্রায় 300 আসনে, সম্ভবত 298 বা 99 আসনে তাদের একক প্রার্থী ঘোষণা করে দিয়েছেন। নির্বাচনের এটা কিন্তু একটা অংশ। সর্বশেষ দিন যেটা হয় ওটার নাম ভোট, ওটার নাম নির্বাচন না। নির্বাচনের অনেকগুলো অংশের একটা হচ্ছে ভোট। তো জামাত ওখানের বিভিন্ন এলাকায় তৎপরতা চালাচ্ছে একক প্রার্থী, এটা বিএনপির জন্য কিন্তু অবশ্যই ভাবনার বিষয়। আবার বিএনপির মতো এত বিশাল একটা দলকে বাস্তবতাটা কত নিষ্ঠুর দেখেন, যে ঘাম ছুটানো যেটা বলে জামাত অথবা এনসিপি বা আরও ছোটোখাটো দল যারা আছে তারা কিন্তু সেটা পারছে। আবার গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট থাকলে যেটা হয়, একটা গল্প আছে না এরকম, যে এক সন্তানের দাবিদার দুজন, তো ফেক মা যিনি উনি বলছেন ঠিক আছেন তাহলে আধা আধি কেটে দেন, ভাগ করে দেন, কিন্তু যিনি অরিজিনাল মা উনি বলছেন না ওনাকেই দিয়ে দেন। তো বিএনপি বড় দল হিসেবে দায়িত্বটা এত কঠিন, তাদের এত ছাড় দিতে হচ্ছে, সন্তান দিয়ে দিতে হচ্ছে, সন্তান দিয়ে দিতে হচ্ছে এত বিশাল দল হওয়ার পরও। এই বাস্তবতা বিএনপির শীর্ষ নেতৃত্বের অনেকেই বুঝতে পারছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো বলেই আসছেন অবিরাম যে পরিস্থিতি কিন্তু বড় কঠিন সামনের দিনগুলো, এবং নির্বাচনটা সহজ হবে না, এই মেসেজও কিন্তু তিনি দিচ্ছেন। বিএনপির কোনো কোনো অংশ সেটা আসলে গ্রাহ্য করছেন না, তারা নানান ক্রিয়াকর্মে বিএনপিকে অনেকটা মানুষের কাছে বিতর্কিতও করছেন। এর অর্থ হচ্ছে তারা ওই মেসেজটা নিতে পারছেন না। আবার আওয়ামী লীগের মতো বড় দল, বিএনপি সহ যারা যারা, আপনি খেয়াল করে দেখুন বিএনপি বোধহয় একাধিকবার সংলাপেও গেছে বিগত আওয়ামী লীগের সাথে, বক্তব্য একটা সুন্দর একটা নির্বাচন দেন। আওয়ামী লীগের জনপ্রিয়তা যদি কমেও থাকতো নিশ্চয়ই পালানোর মতো এত বড় ঘটনার শিকার হতো না আওয়ামী লীগ, যদি না সুন্দর করে একটা নির্বাচন দিত, সেটা 14তে হোক আর 18তে হোক বা 24-এ হোক। অর্থাৎ আওয়ামী লীগের এ ধরনের পতনের যত ব্যবস্থা, এখন যেটা নিয়ে বিতর্ক হচ্ছে বিএনপির সাথে এনসিপি যে কাদের ভূমিকা বেশি ছিল, আমার বিশ্লেষণে দেখা যায় সবচেয়ে বেশি ভূমিকা ছিল শেখ হাসিনার নিজের। তার পতনের জন্য যে ব্যবস্থা করা সেটা তিনি করেছেন, তার নির্দিষ্ট লোক কিছু করেছেন যারা আল্লাহর রহমতে সবাই, তারা কিন্তু একজনও মাঠে নাই, সবাই পালিয়েছেন, কারণ তাদের কাছে তাদের আমলনামাটা ছিল যে বাদ বাকিদেরকে এতিম করে তারা কিন্তু পালিয়েছেন। আমরা স্বৈরাচার বলি এরশাদকে, তার দলও ছোট ছিল আওয়ামী লীগের তুলনায়, ওই লোকও কিন্তু পালাননি। যে কারণে পালাননি বলে হয়তোবা তার একটা কনফিডেন্স ছিল যে তিনি মোকাবেলা করতে পারবেন, আইনি লড়াই করেছেন। এখনও কিন্তু জাতীয় পার্টি কোনো না কোনোভাবে প্রাসঙ্গিক হয়ে আছে বা টিকে আছে। তো আওয়ামী লীগের নেতৃত্ব কিন্তু ওই জায়গাটাও ফেল করেছে বা হাতছাড়া করেছে, অথবা তাদের ভাগ্যে সেটা ঘটেনি। তো ভরসা কি তাদের? ভরসা হচ্ছে ভারতের মতো বিশাল একটি দল, তাও সেটা কিন্তু গোপনে নয়, একদম প্রকাশ্যে। যেটা তাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলতেন, তলে তলে হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে, আর সরাসরি আছে দিল্লি, দিল্লি আছে আমরা আছি। তাদের কনফিডেন্স লেভেল ছিল এই পর্যায়ে। তো এখানে শেখ হাসিনার পরাজয় মানে কিন্তু এক অর্থে ভারতেরও পরাজয়। তো ভারত সেটা সহ্য করবে না, সেটার প্রতিশোধ নেবে, এটা স্বাভাবিক। এটা কিন্তু কোনো খুব রাজনৈতিক বিশ্লেষক হওয়ার খুব বড় বিশ্লেষক হওয়ার দরকার নাই, কোনো তন্ত্রমন্ত্র জানার দরকার নাই, এটাই স্বাভাবিক। যে কারণে আমাদের এখানে ষড়যন্ত্র চক্রান্ত শব্দগুলো একেবারে অবান্তর নয়। যেটা আমরা দেখছি পাহাড়ে দেখছি,
পাহাড়েরটা শেষ হতে না হতেই সমতলে চলে আসছে, সমতলে থাকতে থাকতে না এটা মাজারে চলে যাচ্ছে, মাজারের পাশে বাজারেও যাচ্ছে, অর্থাৎ ছাড়ছে না কোথাও। তো এরকম একটা অবস্থায় ষড়যন্ত্র চক্রান্ত অপ্রাসঙ্গিক নয়, প্রাসঙ্গিক, কিন্তু আবার বারবার সব কিছুতে ষড়যন্ত্র দেখা, এটাতেও কিন্তু মানুষের আপত্তি আছে। আমি কারণ আসবো আওয়ামী আপনার লীগ কাছে। ষড়যন্ত্রটা বেশি দেখতো, জি। প্রত্যেক দিন বলা হতো যে ষড়যন্ত্র ষড়যন্ত্র, এতে করে ওই ষড়যন্ত্র শব্দটার যে ওজন, যে গুরুত্ব, সেটা হারিয়ে গেছে। আর মেজর আশরাফ ভাই আরেকটা বিষয় এনেছেন খুব চমৎকারভাবে, মুক্তিযুদ্ধ এবং চেতনা। এখানে মুক্তিযুদ্ধও দায়ী নয়, চেতনাও দায়ী নয়, দায়ী হচ্ছে যারা এগুলো মার্কেটিং করে, অর্থাৎ বাজেভাবে কেনাবেচা করে, পণ্য বানিয়ে ফেলেছে ওই কারণে। তো যদি সত্যিকারের মুক্তিযোদ্ধা হতো, কোনো সত্যিকারের মুক্তিযোদ্ধা এই চেতনা বিক্রি করে খায় না। জি। অনেক মুক্তিযোদ্ধা আছে যারা সনদের অপেক্ষাও রাখে না, তারা একদম ইমানের সাথে যেটা করার, মনে প্রাণে অন্তঃপ্রাণে যেটা, সেটা করেছে। ঠিক এখনও ওই চেতনার বারবার শব্দ এখনও যারা যারা উচ্চারণ করছেন, সেটা শেষ পর্যন্ত কিন্তু একটা ধাক্কা খাবে। আর ষড়যন্ত্র বিষয়ে একটা লাইন বলে আমি শেষ করে ফেলি। জি। ষড়যন্ত্র চক্রান্ত, এই সমান্তরালে আরেকটা শব্দ আছে উদ্বেগ। তো উদ্বেগ যখন থাকে তখন কিন্তু সতর্কতাও থাকে। এই যে আমাদের যে পূজা চলছে, এই নিয়ে কিন্তু একটা উদ্বেগ ছিল, আশঙ্কা ছিল, সরকারের দিক থেকে সতর্ক ছিল, বিভিন্ন জায়গায় বিএনপির মতো বড় দল, রাজনৈতিক দল তারা বিভিন্ন জায়গায় কিন্তু তাদের তৎপরতা আছে এবং ছিল, যে কারণে আমরা এখন পর্যন্ত আজকে এই সময়টুকু পর্যন্ত পূজায় কোথাও কোনো মন্দ কিছু অপ্রীতিকর দেখিনি। ঘটনা। আর পার্বত্য চট্টগ্রামেরটা যেহেতু প্রসঙ্গে এসেছে, একটু বলাই দরকার সেটা, যে ওখানে গোলমাল বাদলু কি নিয়ে যে ধর্ষণের একটা অভিযোগ আনা হলো, হয়েছে কি হয় নাই ওই আলোচনায় ধরেন নাই গেলাম, হয়েছে ধরেন, কিন্তু প্রমাণ আজকেও যে মেডিকেল রিপোর্টে সেটি পাওয়া যায়নি। পাওয়া যায়নি, অথবা কথার খাতিরে ধরে নেন যে পাওয়া গেছে, তো পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ কি? বিচার, গ্রেপ্তার হয়েছে একজন, তো সেটার অপেক্ষা না করে আপনি 2 দিনের ব্যবধানে দেখেন যে ওখান থেকে সেনাবাহিনী সরাতে হবে। মূল টার্গেট কিন্তু ওইটা, যে ওখানে যে এখন সংগঠন আছে, হয়তো এখন তাদেরকে শান্তি বাহিনী বলা হয় না, নামে শান্তি, কিন্তু যাবতীয় অশান্তির ফ্যাক্টরি। তারা কি দিয়ে শান্তি কায়েম করেন, মাঝে মধ্যে কিছু উদ্ধার হয় জি। শান্তির তাদের বস্তুগুলো। তো ওখানে ফোকাস সেনাবাহিনী, তো ওটাও কিন্তু একটা চক্রান্ত, যে সেনাবাহিনীকে বিতর্কিত করা, উত্তেজিত করা, যেন সেনাবাহিনীর দিক থেকে যদি একটা বাজে প্রতিক্রিয়া আসে তাহলে একটা গন্ডগোল পাকানো সহজ হবে, কিন্তু সেটা পাকানো যায়নি। এর মধ্যে পরিস্থিতি অনেক দূর স্বাভাবিক হয়েছে। অসংখ্য ধন্যবাদ জনাব শামসুজ্জামান দুদু। স্পেসিফিক তেমন কোনো প্রশ্ন নেই। জনাব আশরাফুজ্জামান বেশ কিছু প্রসঙ্গ উল্লেখ করেছেন, আপনি শুনেছেন হয়তো, সেই বিষয়গুলোই যদি একটু উল্লেখ করেন। মানে একটা কথা দিয়ে বলি যে আশা সাহেব রিটায়ার্ড মেজর, উনি গণক বিদ্যায় অংশগ্রহণ করছেন কিনা বা লেখাপড়া করছেন কিনা আমি জানি না, আচ্ছা। তবে তার গণক ঠাকুরের মতো একটা কথা বললেন, বিএনপি ক্রমান্বয়ে তার মানে জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে। ইলেকশন ছাড়া, যেমন উনি মেজর হয়েছেন, উনি জুনিয়র লেফটেন্যান্ট, তারপরে সিনিয়র লেফটেন্যান্ট, তারপরে এইভাবে তো হয়েছে না, সেগুলো পরীক্ষা টরীক্ষা দিতে হয়েছে, ভাইবা দিতে হয়েছে, একটা কিছু করা লাগছে। হঠাৎ জয়েন করে তো মেজর হন নাই না, এটা ঘটনার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তো গণক ঠাকুরের মতো আমরা হ্রাস পাচ্ছে, যেরকম দ্বিতীয় স্বাধীনতা, যারা বাংলাদেশের স্বাধীনতা মানে নাই, তারা এই আগস্টের পরপরই বলে ফেললো এটা দ্বিতীয় স্বাধীনতা। তো ৭১ মুক্তিযুদ্ধ যারা মানে নাই, তারা আবার রাজাকার বললেই তারা খুব কষ্ট পায়। রিয়েলি রাজাকার তো, যেমন আমার নেতা স্বাধীনতা ঘোষণা করছে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে, রণাঙ্গনে থাকছে, তা আমরা মুক্তিযুদ্ধের কথা বলবো যদি এখন কষ্ট পায়, সে তো রাজাকার, সে যদি মুক্তিযুদ্ধও হয়ে থাকে তারপরেও সে রাজাকার। এটাই কষ্ট পেলে তো কিছু করার নেই, এটা তো পাকিস্তানের কোনো সিটুফুটা নাই। শহীদ জিয়া রহমান তার কমান্ডিং অফিসারকে কলার ধরে এনে তাকে গুলি করে মারছে, মুক্তিযুদ্ধ শুরু হয়েছে এটা। আর আমরা এখন দলগতভাবে নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যাব। এখন চাচ্ছি 15 আগস্টের পরে চাচ্ছি দল হিসেবে বিএনপিকে ছোট করার প্রসঙ্গ থাকলে আমি বলবো তার পরিচয়টা সে স্পষ্ট করলে আমি অন্তপক্ষে কৃতজ্ঞ তার প্রতি, কিন্তু বর্ণচোরা হলে ভয়ঙ্কর। হ্যাঁ, আমি জামাত ইসলাম করি,
আমি ইসলামী আন্দোলন করি, আমি কমিউনিস্ট পার্টি করি, ইটস ওকে। বর্ণচোরার মানে এটা কোথায় দেখলেন? তার মধ্যে কোনো রকম কোনো দলের মানে পরিচয় দিতে, আমি ভাইস চেয়ারম্যান, আমি ছাত্র দল করতাম, আমি ছাত্র দল বা বিএনপি বা আওয়ামী লীগ কিছু করি না, আমি সাংবাদিকতা করি, ঠিক আছে। বিএনপিকে যেই ছোট করছে সেই আমি বলবো বিএনপি গণতন্ত্র, বিএনপি আদর্শিক একটা রাজনীতি, এর সমালোচনা করতে হয়, তার বিপরীত মেরুতে সে অবস্থান নেয়। 3 মাসের মধ্যে নির্বাচন মানে এই দেশে নির্বাচন হয়েছে এরকম দৃষ্টান্ত আছে 90 গণঅভ্যুত্থান পর। তাহলে 7ই আগস্টে আমি 3 মাসের কথা উঠলে আমি ওই 3 মাসের নির্বাচনের পক্ষে যাই, আর এইটা যে সমালোচনা করে সে নির্বাচনের বিপক্ষে অবস্থান নেয়। না, বলছে তখন তো এই মসজিদের ইমাম পালায়নি, তখন তো প্রধান বিচারপতি পালায়নি। কোথায় মানে বিচারপতি পালানো লাগবে না, কোনো কিছু পালানো লাগবে মানে না, তো অবস্থাটা ওরকম ছিল না তখন, প্রেক্ষাপটটা না না ভিন্ন। কিছু করা লাগবে না। যে লড়াই আন্দোলন সংগ্রামের ভিতরে ছিল সেই দেশেই ছিল, যে নির্বাচনের বিপক্ষে, নির্বাচন মানে নির্বাচনের নামে ভণ্ডামি করেছে সে পালাইছে, তার নিয়ে আমার ইলেকশন করতে হবে, তাদেরকে ডেকে নিয়ে ইলেকশন করতে হবে। এই বুদ্ধি যাদের মাথার মধ্যে কিলবিল করছে তারা হচ্ছে আওয়ামী রাজাকার। না, আরো দেরিতে তারাই নির্বাচন না না না, তাদের জন্য অপেক্ষা, কোনো না কোনো বালির ট্র্যাক সরাতে পারেনি, বিরাট অপরাধ। তো এই দেশে যারা অবসরপ্রাপ্ত মিলিটারি তারা এই কাজটা করতে পারত, যে বিএনপি শেষ হয়ে যাচ্ছে, দরদে তাইকার বুক ছাটাফাটা হয়ে যাচ্ছে, তারা এসে ট্র্যাকটা সরাতে পারত, ছাটাফাটা না করে। এগুলো হচ্ছে একটা দলকে ছোট করা কি করে যায়। নিঃসন্দেহে রাজাকার, নিঃসন্দেহে স্বাধীনতা বিরোধী, নিঃসন্দেহে বাংলাদেশের স্বাধীনতা তার মনের ভিতরে নাই। সে মুক্তিযুদ্ধের লালনকারী দলকে যখন সে ছোট করতে চাবে সে তার বিপক্ষে অবস্থান নেবে। সেই জন্য আমার কাছে জনপ্রিয়তা হ্রাস বলছেন ওই হিসেবে যে ডাকসু জাকসুর উদাহরণটি দিয়েছেন। ডাকসুতে শিবির জয়লাভ করে নাই, এই বুদ্ধি এই চেতনা থাকতে হবে মিনিমামটা। তাদের প্যানেল ছিল সাধারণ শিক্ষার্থীদের প্যানেল, ওই শিবির নামে কোনো প্যানেল ওখানে ছিল না। নির্বাচনে জিতার পরে তারা বসে আমরা শিবির, তার মানে কি কৌশলে যেমন ছাত্রলীগের ভিতরে লুঙ্গির ভিতরে থাকার পরে ছাত্রলীগ যে নেই আমরা শিবির করতাম, তাদের আশ্রয় ছিলাম। এখন আবার ছাত্রলীগ শিবিরের মধ্যে ঢুকছে। কোন জায়গায় দেখাতেই পারবেন যে শিবিরের নামে প্যানেল ছিল, ছাত্র দলের নামে প্যানেল ছিল। তারা তো মানুষকে, ছাত্রদেরকে, ছাত্রীদেরকে প্রতারণা করছে, নিজের পরিচয় দিয়ে তারা ইলেকশন করে। বলছে এটা একটা কৌশল। এইসব কৌশলের কথা বলার প্রতারণা ছাড়া কিছু নাই। নিজের পরিচয় যারা দিতে ব্যর্থ হয়, হ্যাঁ বলুক না আমি রাজাকারের বাচ্চা, আমি রাজাকারের সংগঠন করি, অসুবিধা কি? অসুবিধা আছে? তখন তো সংগঠন ছিল, পাকিস্তানের সময় যখন লড়াই হচ্ছে ছিল না, তো তখন এইটা অস্বীকার করবো কেন? আমি যেমন মুক্তিযুদ্ধের পক্ষে মানুষ, মুক্তিযুদ্ধ করছি, আমার নেতা মুক্তিযুদ্ধ করছে, আমি এটা অস্বীকার করতে পারি? যে এটা মানতে পারছে না, আমি তো স্পষ্ট করে বলছি, শিবির যদি সত্যি গ্রহণীয় সংগঠন হয়ে থাকে, সত্যি ভালো সংগঠন হয়ে থাকে, ছাত্র দলের মতো তারাও আছে শিবিরের প্যানেল বলতো। আমি নিজে নির্বাচন করেছি ডাকসু, ছাত্র দলের পরিষদ সর্বশ্রেষ্ঠ পরিষদ, তো ওরাও বলবে শিবিরের পরিষদ সর্বশ্রেষ্ঠ পরিষদ, শিক্ষার্থীদের পরিষদ সর্বশ্রেষ্ঠ পরিষদ। জিতার পরে আমি হিন্দু হয়ে জিতলাম, জিতার পরে বললাম আমি মুসলিম, এটা হবে নাকি? সেই জন্য আমার কাছে প্রশ্ন হচ্ছে যে এখন যেটা হচ্ছে এক ধরনের প্রতারণা, মনে হচ্ছে এটা মানুষ, কিন্তু মানুষ না, এটা ছায়া, গুপ্ত অন্ধকারের শক্তি, মানে এটাই অদৃশ্য শক্তি বলছেন। এটাই। জনাব শামসুজ্জামান যদু, আমি আবারও আসবো, বিরতি নিতে হবে পর্যায়ে। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। মেজর আশরাফুজ্জামান, শুনবো আপনার কথা। বেশ কিছু প্রসঙ্গ এনেছেন জনাব শামসুজ্জামান দুদু, পাশাপাশি যে বিষয়টি আমরা আজকে আলোচনা করছিলাম, ষড়যন্ত্র এবং চক্রান্ত, এখানে একটি অদৃশ্য শক্তির কথা বলা হচ্ছে এবং পরিচয় গোপন করার কথা, সেগুলো আসলে কতটা কৌশল নাকি অপকৌশল সে বিষয় নিয়েও প্রশ্ন উঠেছে, আপনি বলবেন। আপনাকে ধন্যবাদ। জনাব দুদু একটা কথা বলেছেন, গণক ঠাকুর,
আমার মনে হয় ল্যাঙ্গুয়েজটা একটু অফেন্সিভ, এটা না করলে বোধহয় ভালো হতো। আচ্ছা, আমি তো এটার জন্য ক্ষমা Sorry. চেয়ে নিলাম, আপনার যখন কষ্ট লাগছে, কিন্তু No, আমার no, কাছে no, no. মনে হয়েছে যে You cannot এটাই say that উপযুক্ত way. শব্দ। You cannot talk that way. That's not fair. আচ্ছা, উনি তো That's not বলছে fair. এটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছেন। Okay, that's fine. জি। That's fine. হ্যাঁ, আচ্ছা, তো এখন আমি আমি একটু কাইন্ডলি ওনাকে আমি একটু কমপ্লিমেন্ট করছি। সেটা হচ্ছে আহ, আমি আমি নিজে গণনা করি নাই, এবং আমি চেষ্টা করি একটু বিভিন্ন তথ্যপাত্য সরজমিনের আমার অভিজ্ঞতা সবগুলো মিলে এটা কথা বলার জন্য। এটা কয়েকটা জরিপও হয়েছে, সেখানে আমি যে আগে যে কথাটা বলছিলাম যে বিএনপির মনে করেন যে 2024 নভেম্বরের নির্বাচন হলে যে এরকম একটা অনেক বেশি ভোট পাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এই 1 বছর পরে একটু অন্যরকম মনে হচ্ছে। বিএনপি মনে করে কার একটা উদ্ধৃতি দেন, একজনকে নাম বলেন যে বিএনপির অমুক নেতা বলছিলেন যে এটা মনে করে। সরি, আমি আপনার কথাটা বুঝতে পারি না, আবার বলবেন। একজনের কথা বলেন বিএনপির দায়িত্বশীল নেতার, যে ওই সময় ভোট হলে, নভেম্বর আরো আগে ভোট হলে বিএনপি ভালো করতো, এখন না খারাপ না, এটা করবে। বিএনপির কেউ বলেছে, এটা উনি বলছেন। এটা বিএনপি বলে নাই তো ভাই, জি, আমি জি। বলছি এটা আমার মূল্যায়ন, জি, এবং জি। আমি কয়েকদিন আগে একটা জরিপও দেখলাম, যাই হোক। আচ্ছা, তো এখন এটা আমার মূল্যায়ন, এবং আমি আমি আমার যেটা মূল্যায়ন আমি বুঝতে পারছি সেটা বলছি। আমি বিএনপির কারো জি উদাহরণ জি জি, ক্লিয়ার জানি নাই। ক্লিয়ার। সরি ফর দি রং ইন্টারপ্রিটেশন। জি জি। না না আচ্ছা। না, আপনি বলছেন বিএনপির একজন বলছে, এই জন্য আমি No, 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 আমার no. যদি Sorry, কাছে বিটটা না sorry, করে। brother. ঠিক আছে ঠিক আছে, আপনি Sorry. আপনি আমি ওটা বলিনি। জি, please. আমি ওটা I did not say that one. আচ্ছা আচ্ছা, sure. Right. আচ্ছা, এখন হচ্ছে আম, আহ, এই যে ষড়যন্ত্রের বিষয়টা অনেকটা আমার কাছে ব্যক্তিগত যেটা মূল্য হয়, যে দেখেন এই যে গত আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের এখানে একটা স্থিতিশীল বাংলাদেশ তাদের খুব একটা বেশি পছন্দের না। কারণ স্থিতিশীল হলে বাংলাদেশ নিজের শির দাঁড়া সোজা করে দাঁড়াবে, যেটা তারা খুব একটা বেশি চেয়েছে বলে আমার মনে হয় না। আমরা যদি 71 ধরি, আমরা মেজর আশরাফুজ্জামান, সরি টু আমাদের ইন্টারাপ্ট, একটু আমি বলি। আমরা আন্তর্জাতিক বিষয় বা পার্শ্ববর্তী মানে বাইরের ষড়যন্ত্রের বিষয়গুলো তো আছে, অভ্যন্তরীণ যে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড আপনি যদি এটি একটু বিশ্লেষণ করেন, সেটি আমার জন্য একটু সুবিধা হবে। আচ্ছা, আমি বলছি আপনাকে। জি জি জি। হচ্ছে কি, আপনি যদি জাকসু এখন আমরা যেভাবেই আমাদের সংস্কৃতিতে কিন্তু একটা জিনিস আছে, এটা আমার কাছে নিজের দুঃখ দেয় আমার কাছে, সেটা হচ্ছে আত্মজিজ্ঞাসার জায়গাটা খুব সীমিত। তো জাকসুতে আমরা যেভাবেই বর্ণনা করি না কেন, বাস্তবতা হচ্ছে শিবির লেড অ্যালায়েন্স, যেমন 2001 সালে বিএনপি লেড অ্যালায়েন্স, 4 পার্টি অ্যালায়েন্স একটা ম্যাসিভ ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছিল নির্বাচনে। তো এই অর্থে আমি বলছি, শিবিরের কথা বলছি, শিবিরের লেড বাই শিবির, বাট ওখানে অন্যান্য কোথাও element লেখা ছিল। ছিল না আর কি শিবিরের কথাটা। তো শিবির লেখা ছিল, বাট এটা কম্পোনেন্ট ছিল, তো তারা কম্পোনেন্ট ছিল, দ্যাটস হোয়াট আই এম টকিং। জি। তো এখন এইটাকে যদি আপনি বৃহত্তর পরিসরে দেখেন, আমি ঢাকা ইউনিভার্সিটির বিষয়টাকে আমি এইভাবে দেখি, ওখানে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের আছে, মানে আর্থিক বিবেচনায়, আবার ওখানে আবার মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাসও আছে, আবার দেশের বিভিন্ন এলাকার মানুষও আছে, জি। সব জায়গার প্রতিনিধিত্ব আছে। এখন এটাই সবকিছু না, বাট এটা তো একটা ইন্ডিকেটর। রাইট। ঠিক একইভাবে জাকসুর এই ব্যাপারটাও গুরুত্বপূর্ণ। আমি এই জায়গায় একটা প্রাসঙ্গিক মানে আমার জানার কৌতূহল, সেটা হচ্ছে শিবিরের গত 5 যে সভাপতি ছিল তাদের সামাজিক অবস্থান, লেখাপড়ার অবস্থান, আর আমি যদি ছাত্র দলের গত 5 সভাপতির অবস্থানটা পাশাপাশি তাকায় রাখি, তাহলে একটা তুলনামূলক চিত্র পাওয়া যায়। এবং সেটা কতটুকু ভালো মন্দ আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু বিশ্লেষণের জন্য এই ধরনের একটা তুলনা দরকার আছে বলে আমি মনে করি, এবং যেটার ইম্প্যাক্টটা আপনার আগামীতে নির্বাচনে এটা হতে পারে, নাও হতে পারে, বাট হওয়ার সম্ভাবনা আছে। দ্যাটস হোয়াট আই এম টকিং। কারণ একটা জিনিস না ঘটলে
সেটা সম্পর্কে সুনির্দিষ্ট করে কিছু মানুষ বলতে পারে না, ধারণা করতে পারে, একটা আগাম একটা পরিস্থিতি উপস্থাপন করতে পারে। ফাইনাল ফলাফল শুধু আল্লাহ তাআলা জানেন, উনি গায়েব, উনি গায়েবী জিনিস জানেন। আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা এর আগে একটা উঠছিল যে নির্বাচন অবশ্যই, কারণ সরকার আমাদের দেশের বা আমাদের জনমানুষের যে প্রত্যাশা যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন, যেটা হয়নি, এবং তার ফলে মানুষের এত ক্ষোভ, এই জন্য মানুষ ক্ষোভে ফেটে পড়েছে। মেজর আশরাফ, শেষ করতে হবে। জি আমি শেষ করব। জি। তো আগে এক কথা উঠেছিল যে স্থানীয় নির্বাচন এবং আস্তে আস্তে জাতীয় নির্বাচন। কারণ ইতিপূর্বে আমি একটা একেবারে সলিড প্রশ্ন করতে পারি যে 1990 সালের গণ আন্দোলনের সময় মাধ্যমে যে গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠিত হলো, সেখানে 3 জোটের একটা রূপরেখা ছিল, 7টা পয়েন্ট ছিল, মাত্র 2টা বাস্তবায়িত হয়েছিল, বাকিগুলো আর বাস্তবায়িত হয়নি। কাজে এখন যে এই ছাত্রগুলো বা এই 1400 লোক যদি মারা গিয়ে থাকে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, আর কত লোক আহত হয়েছে এবং এখনো তারা করছে, তো এত জীবনহানির বিনিময়ে একটা মসৃণ পথের একটা নির্দোষ মানে চাওয়া তো খুব বেশি চাওয়া না। জি। আর আর ছোট্ট একটা শেষ কথা, করতে হবে। জি জি। আমরা 90 এর পরে বিএনপি 2বার দায়িত্বে ছিল, দেশের দায়িত্বে ছিল। জি। আওয়ামী লীগ মানে সেই হিসাবটা দেওয়া যাবে না, শুধু একবার বলা যায় আমি 96, আর বাকি 2008 নির্বাচনও অনেক ত্রুটিপূর্ণ ছিল, যেটা অনেকে স্বীকার করে না। যেমন বিএনপির লোকজন, তারা ক্যান্ডিডেটরা নির্বাচন মানে ক্যাম্পেইনই করতে পারে নাই, ভোটের আগের দিন বা 2 দিন আগে থেকে। মেজর আশরাফ, শেষ করব। আপনার স্পেসিফিক কোনো পয়েন্ট থাকলে বলবেন, শেষ করব। জি 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 জি, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। যে জনাব মোস্তফা কামাল, শেষের দিকে আছি। জি, একটা বিষয়, নির্বাচন যখন আসে সারা বিশ্বেই কিছু জরিপের কারবার থাকে। তো প্র্যাকটিক্যালি দেখা গেছে দেশে এবং বিদেশে এই জরিপগুলোর খুব কাছাকাছি কিন্তু হয় না। যেমন সাম্প্রতিক সময়ের 2টা জরিপ আমার সামনে আছে। জি জি। একটা হচ্ছে দেশের 71% লোক পিআর চায়, তার মানে না, সুজনের জরিপের কথা আপনি বলছেন? জি। সেটা উচ্চকক্ষের কথা। উচ্চকক্ষ। উচ্চকক্ষে। আরেকটা জরিপ এর আছে, ভিতরে আবার নিম্নকক্ষ, জামায়াত নিম্নকক্ষ চাচ্ছে। আরেকটা জরিপ আছে যে দেশের 55 বা 56-র মতো মানুষ পিআর কাকে বলে বোঝেই না। তাহলে আপনি 2টা সমান্তরালে ফেলেন, অর্থ দাঁড়ায় না। না। আবার পিআর যদি এত ভালোই হবে, সেটা শুধু এক কক্ষে থাকবে কেন? 2 কক্ষেই তো থাকা ভালো। আবার পিআর যদি এতই ভালো হবে, অবশ্যই পিআর এর একটা পদ্ধতিতে ভোটের মূল্যায়ন আছে, সেটা তো ডাকসুতেও হতে পারতো, ওখানে কিন্তু তারা চায়নি। আবার পিআর যখন এতই ভালো, মাত্র একবার চাচ্ছেন কেন? এটা বারবার হবে না কেন? এই কতগুলো প্রশ্ন কিন্তু এখানে আছে। আবার গণমাধ্যমে কাজ করার কারণে আমার পক্ষে কিন্তু ধারণা করে কথা বলা সম্ভব নয় বা উচিত নয়। তথ্য উপস্থাপন বা তথ্য একটু বিশ্লেষণ করতে পারি। তো গুপ্ত, সুপ্ত যে শব্দগুলো এখন এসেছে, অদৃশ্য শক্তি শব্দটা এসেছে, সেটা কিন্তু মন গড়া শব্দ নয়। অর্থাৎ আমরা কাকের বাসায় কোকিল, কোকিলের বাসায় কাকের কিছু কাণ্ডকীর্তি কিন্তু দেখেছি। সর্বশেষ যেটা এনসিপি, যে কারণে এত আদরের একটা দল হওয়ার পরও, এত আশা আকাঙ্ক্ষার একটা দল হওয়ার পরও এই প্রশ্ন থেকে তারা কিন্তু মুক্ত হতে পারছে না। তারা বলছে এটা কৌশল। তো একসময় তো 15-16 বছর টানা শেখ হাসিনা যে পদ্ধতিতে ক্ষমতায় ছিলেন, বলা হতো যে ওইটাও একটা কৌশল। তার দল থেকে গর্ব করে বলা হতো যে তিনি একজন মেসি, তিনি একজন ম্যারাডোনা। তো এগুলো হচ্ছে মাঠ কাঁপানো যায় এসব কথায়। এসব কৌশল 5 আগস্ট কিন্তু আসলে মানা করে দিয়েছে যে কৌশলের নামে ষড়যন্ত্র, কৌশলের নামে চাতুরি করা, সেটা না। দুদুভাই যেটা বলছিলেন যে পরিষ্কার করা অবস্থা, বিষয়টা পরিষ্কার করা উচিত। এখানে একটা বিষয়, একটু একটা লাইন বলি। বিএনপি নেতারা নির্বাচন শব্দটা বেশি উচ্চারণ করেছেন। আপনি খেয়াল করে দেখবেন তারেক রহমান সাহেব ভোট শব্দটা বেশি উচ্চারণ করেন। এই কথাও তিনি বলেছেন যে প্রয়োজনে আমাকে দেওয়ার দরকার নাই, যাকে পছন্দ তাকেই ভোট দেন। অর্থাৎ 15-16 বছর নির্বাচন কিন্তু হয়েছে, এমন না যে নির্বাচন হয়নি, বরং আগেভাগেই নির্বাচন হয়েছে। শেখ হাসিনার কাছে কখনো নির্বাচন দাবি করতে হয় নাই। নির্বাচনও আওয়ামী লীগের কাছে একটা কিন্তু ট্রেডিং ছিল, একটা ব্যবসা বাণিজ্যের আইটেম ছিল। তারা নির্বাচনটা কিন্তু ঠিকঠাক মতো করত, ভোটটা দিত না। যে কারণে ভোট অত্যন্ত প্রাসঙ্গিক এবং স্বচ্ছতা অত্যন্ত প্রাসঙ্গিক।
এখানে রং লুকানো, যেটাকে আমরা বর্ণচোরামি বলি, ওটা না করা ভালো। কারণ সামনের দিনগুলো সম্ভবত আরও কঠিন হবে। অদূর ভবিষ্যতে যে আমরা যে শুনবো না যে এখন যারা নানান পরিচয় দিচ্ছে যে এদের মধ্যে অনেক ছাত্রলীগ ছিল, তারাও একটা কৌশল করলো, যে কারণে আপনি প্রাসঙ্গিকভাবে ষড়যন্ত্রের কথাটা এনেছেন। মোটা দাগে শব্দ হচ্ছে এটা চক্রান্ত বা ষড়যন্ত্র, মোটেই কৌশল নয়। কৌশল সুন্দর শব্দ, আপনি প্রয়োগ করতে পারেন, আমরাও প্রয়োগ করতে পারি। তো এই মুহূর্তে যার যার আইডেন্টিটি পরিষ্কার করা দরকার, এবং পরিষ্কার না করলে সামনে যে একটা বিপদ আসবে সেটা কিন্তু একবার দেখিয়ে দিয়ে গেছে। আরেকটা হচ্ছে তাচ্ছিল্য করা। আপনি বেগম খালেদা জিয়াকে আপনার অপছন্দ তো হতেই পারে, অপছন্দ হওয়ার মতো কারণ আছে, কিন্তু আপনি তাকে বলছেন এতিমের টাকা চুরি শব্দটা বলছেন। তারেক রহমান সাহেবকে আপনার অপছন্দ হতে পারে, আপনি বলছেন তুই বেটা দেশে আয়। বেগম খালেদা জিয়া গেল এক পর্যায়ে, তারেক রহমান গেল এক পর্যায়ে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও তো আপনার অপছন্দ করার মতো কারণ থাকতে পারে। আপনি তাকে বলছেন 400 টাকার মেজর। জি, এই যে তাচ্ছিল্য, এগুলো থেকে এই যে অবজ্ঞা করা, সেটার পরিণতি কিন্তু বাজে হয়। জনাব শামসুজ্জামান দুদু, আমরা শেষের দিকে আছি। মেজর আশরাফুজ্জামান যেটি বলছেন, আত্মজিজ্ঞাসা বা আত্মসমালোচনায় আমরা কতদূর আছি? গণক ঠাকুর বলছিলাম কষ্ট পাইছে ক্ষমা চাইছে, কিন্তু গণক ঠাকুর শব্দটা তো এই দেশে প্রচলিত। জি, এটি এবং এটা অসভ্য শব্দ না, তো উনি এটা ভালোভাবে নিতে পারলেন বলে। কিন্তু আশরাফ সাহেবকে যদি প্রশ্ন করি, নীলক্ষেত নামে একটা জায়গা আছে, ডাকসু ইলেকশনে আমি ব্যালট পেপার ছাপা হয়েছিল, এটা উনি জানেন কিনা এবং কাদের উপর এটা বর্তাচ্ছে। তারা আবার শিক্ষা দীক্ষায় ছাত্রদের দল, মানে ছাত্র দলের উপরে চুরিবিদ্যা যারা করে, ব্যালট যারা ছাপে, তাদের যদি সমর্থক হয় একটা রিটায়ার্ড মেজর, তাহলে এটা আমার কাছে খুব কষ্টের। এটা আসার পরে আমি খালি কান পেতে শুনছিলাম যে এই একবার নীলক্ষেত শব্দটা উচ্চারণ করে কিনা, কিন্তু ওনার কাছে নীলক্ষেতে না, যেটা ঢাকা ইউনিভার্সিটি অথরিটিও স্বীকার করছে, এটা তদন্ত হচ্ছে। তো যারা নির্বাচনের পরপরই এরকম মানে কি বলে চুরি করে যেতে, এরকম ধারাবাহিকভাবে ডাকসু প্রতিষ্ঠার পরে কখনো আসে নাই। আর ডাকসুতে জিতলে ভালো করবে, তাহলে পরে গোলাম আজম সাহেব ডাকসুতে সেই পাকিস্তানের প্রাইমের দিকে জিএস হইলে, কিন্তু কত বছর হলো, সেই তো প্রায় 17 বছর হলো নাকি। সেই পরেও একবারের জন্য 10টা বা 19টার বেশি সিট গোলাম আজম জিতার পরও সরকার তো নাই, বিএনপির কাছে ছাড়া তারা মেম্বার হতে পারে না। সেই জন্য আমি আমার কাছে বলবো যে জানা বোঝা যাদের কমের ভিতরে আছে, তারা ভালো জিনিসটা নজর নিতে পারবে না এবং নজরে আসবে না। আর বাংলাদেশে প্রকৃতির যারা মুক্তিযুদ্ধের সঙ্গে থাকতে পারে নাই, তাদের মানে অবহেলা না, তাদেরকে সমালোচনা না, তাদের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু করার নাই। এত বড় মুক্তিযুদ্ধ। কিন্তু আপনাদের দলের সমালোচনা কি, মানে দলের দলীয় নেতাকর্মীদের যে কর্মকাণ্ড তৃণমূলে বলা হচ্ছে, সেই সব বিষয়ের কি কোনো সমালোচনা 100 বার করা যাবে? মুক্তিযুদ্ধকে আপনি ছোট করতে পারেন না, না, নিঃসন্দেহে না। এইটার সঙ্গে আপনি কে চুরি করছে, কে লুটপাট করছে, কে দখলদারিত্ব করছে, এটা মিশালি পরে রাজনীতিটা ভুল হয়ে যাবে। বিএনপি যত বেশি যে সমালোচনা করবে, আমি মনে করি সে বিএনপি তত বেশি উপকার করছে গণতান্ত্রিক রীতিনীতিতে। এটা কিন্তু উপহাস করাটা আর আড়াল করাটা আর সমালোচনা করাটা এক জিনিস না। সেই এই যেটা এখনই আমি বললাম, যেটা গণক ঠাকুরের প্রসঙ্গ নিয়ে আমি বিএনপির নির্বাচন ক্রমণ জনপ্রিয়তা হ্রাস হচ্ছে, ইলেকশন না হওয়া পর্যন্ত এই কথা বলার কোনো সুযোগ নাই। এই কারণে সুযোগ নাই, ছাত্রফ্রন্টের নির্বাচন, সেই ছাত্রফ্রন্টের নির্বাচনে যেখানে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে, সেটা এক্সাম্পল হতে পারে না। আমি তাকে স্পষ্ট করি, আমি ডাকসু ইলেকশন নিজে ইলেকশন করছি, তো আমার ছাত্র সংগঠনও করছে। সেই জন্যে সামনের দিনগুলোতে যত দ্রুত স্পষ্ট হবে, আদর্শিক ভিত্তিরা যারা আছে তারাই সামনের দিকে এগিয়ে আসবে, এর কোনো বিকল্প নাই। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।